গল্পকথনে আপনাদের আমন্ত্রণ। পড়ছি হুমায়ূন আহমেদের আজ দুপুরে তোমার নিমন্ত্রণ। আজ থাকছে 3টি গল্প: ভালোবাসা, টিকটিকি, ভূত। এটি আজকে শেষ পর্ব। ভালোবাসা। 2টি বিয়ের পর স্বামীর ঘর করতে ঢাকা এসেছে। তার বয়স 21। সে ইন্টার পাশ করা মেয়ে। গায়ের রং ময়লা হলেও দেখতে সুন্দর। রূপচর্চার দিকে তার বিশেষ ঝোঁক আছে। সপ্তাহে একদিন সে হাতে এবং মুখে কাঁচা হলুদ বাটা মেখে বসে থাকে। মাসে একটা ফেয়ার অ্যান্ড লাভলি ক্রিম তার লাগে। সুইটির স্বামীর নাম আবুল কাশেম। সে ঢাকায় ব্যবসা করে। কী ব্যবসা সুইটি জানে না। মাসের শুরুতেই মানি অর্ডারে তার নামে 700 টাকা হাত খরচ আসে। এতেই সে খুশি। স্বামীর সংসার করতে আসার সময় সে কিছু উদ্বেগের মধ্যে ছিল, হাত খরচের টাকাটা বন্ধ হয়ে যায় কিনা। আবুল কাশেম কারওয়ান বাজারে 2 কামরার ঘর ভাড়া নিয়ে থাকে। সুইটি স্বামীর সংসার দেখে ধাক্কার মতো খেল। ঘরে কোনো আসবাব নেই। 2টা তোশকের উপরে শোবার ব্যবস্থা। কাপড় রাখার আলনা নেই। দড়িতে কাপড় ঝুলিয়ে রাখার ব্যবস্থা। ড্রেসিং টেবিল নেই। বড় আয়না নেই। ক্ষণে ক্ষণে আয়নায় মুখ দেখায় সুইটির ছোটবেলার অভ্যাস। আবুল কাশেম বলল, সংসার শুরু করেছি, আস্তে আস্তে হবে। মুখ ভোঁতা করে থাকবা না। সুইটি বলল, আয়না ছাড়া মুখ দেখব কিভাবে? আবুল কাশেম বলল, বাথরুমে আয়না আছে, মুখ দেখতে চাইলে বাথরুমে চলে যাবে। সুইটি বলল, বাথরুমের আয়নায় তো কিছুই দেখা যায় না। কিছুই না দেখা গেলে আমি রোজ শেভ করি কিভাবে? এইটা লাগবে সেইটা লাগবে বলে আমাকে অস্থির করবা না। এমনিতেই ব্যবসা বাণিজ্য নিয়ে বিরাট টেনশনে আছি। সুইটি বলল, রান্নাঘরে কোনো হাঁড়ি পাতিলও তো নেই। আবুল কাশেম বলল, রান্না নিয়ে চিন্তা করতে হবে না, হোটেলের সঙ্গে ব্যবস্থা করা আছে, 3 বেলা খানা চলে আসবে। আমি কিছু রানব না? রান্দার কিছু জানো? খামোখা পেশাল। একটা জিনিস রানবা, মুখে দিতে পারবো না, হবে ঝগড়া। আমি ঝগড়ার পাবলিক না। বিরাট চিন্তায় থাকি, আমার দরকার শান্তি, বুঝেছ? আবুল হাশেম বিরাট চিন্তায় থাকে, এটা সুইটির মনে হলো না। যে মানুষ এত চিন্তায় থাকে সে সারাদিন ঘুমাতে পারে না। সকালের নাস্তা খেয়ে খবরের কাগজ পড়তে পড়তে সে ঘুমিয়ে পড়ে। দুপুরের আগে তার ঘুম ভাঙে না। ব্যবসার কাজে সে সপ্তাহে 1-2 দিনের বেশি বের হয় না। কী রকম ব্যবসা কে জানে। একদিন সুইটি জিজ্ঞাসা করেছিল। আবুল কাশেম খবরের কাগজ পড়তে পড়তে বিরক্ত মুখে বলেছে, কিসের ব্যবসা জেনে কি করবা? ব্যবসার পার্টনার হবা? তুমি তোমার কাজ করবা, আমি করব আমার কাজ। সুইটি মিনমিন করে বলল, আমার আবার কি কাজ? আবুল কাশেম বলল, কাজের কি অভাব আছে? মুখে ক্রিম ঘষবা, চুলে তেল দিবা, চুল আশ্রাইবা, আমি যখন ঘুমায় থাকবো তখন মাথা টিপে দিবা, স্বামীর সেবা করবা। স্ত্রীর এটাই সবচেয়ে বড় কাজ, স্বামীর সেবা। আবুল কাশেমের ব্যবসার পার্টনার হারুন নামের একজন একদিন বাসায় এলো। ধূর্ত চেহারা, বেটেখাটো মানুষ, নীল রঙের পাঞ্জাবি পরে এসেছে। ক্ষণে ক্ষণে কারণ ছাড়াই পাঞ্জাবি দিয়ে নাক ঘষে। নাকের দুপাশে এই কারণেই হয়তো লাল হয়ে আছে। লোকটির চোখের দৃষ্টিও ভালো না। সুইটি লক্ষ্য করল লোকটা কথা বলছে তার সঙ্গে, কিন্তু তাকিয়ে আছে তার বুকের দিকে, একবারও চোখ নামাচ্ছে না এবং তার জন্য কোনো অস্বস্তিও বোধ করছে না। আবুল কাশেম তার পার্টনারকে খুবই যত্ন করল। মোবাইলে টেলিফোন করে রেস্টুরেন্ট থেকে পরোটা কাবাব আনালো, মুরগির রোস্ট আনালো। আবুল কাশেমের মুখে সারাক্ষণই ওস্তাদ ওস্তাদ। সুইটি ভেবেই পেল না একজন পার্টনার অন্যজনকে ওস্তাদ কেন ডাকবে। হারুন চলে যাবার পর সুইটি বলল, লোকটা ভালো না। কাশেম বলল, ভালো না বুঝলে কিভাবে? সুইটি নিচু গলায় বলল, সারাক্ষণ আমার বুকের দিকে তাকিয়েছিল। আবুল কাশেম বলল, কদুর মতো বুক বানায়ছ, বুকের দিকেই তো তাকাবে, ঢেকে ঢুকে বসবে না? ওনারে আমার পছন্দ হয় নাই। পছন্দ হওয়ার দরকার কি? তুমি তো তার সাথে হাঙ্গা বসবা না।
সুইটি কাঁদো কাঁদো গলায় বলল, এইসব কী কথা বলেন? আবুল কাশেম মুখের উপর পত্রিকা ধরতে ধরতে বলল, কান্দনের চেষ্টা করবা না। আমার কাছে চোখের পানির ভাত নাই। তারপরেও যদি কাঁদতে মন চায় বাথরুমের দরজা বন্ধ করে কান্দো। আমার কানে শব্দ না আসলেই আমার দিল খোশ। বাথরুমে ঢুকে অনেক চেষ্টা করেও সুইটি কাঁদতে পারল না। তবে এই ঘটনার দিন 10 পর সুইটি খুবই কাঁদল। পত্রিকায় আবুল কাশেমের ওস্তাদ হারুনের ছবি দেখে কাঁদল। হারুনকে পাবলিক পিটিয়ে মেরে ফেলেছে। সেই ছবি ছাপা হয়েছে। ছবিতে সে হা করে আছে, চোখ খোলা, অবাক হয়ে কি যেন দেখছে। হারুনের মৃত্যু শোকে অধীর হয়ে সুইটি কেঁদেছে তা কিন্তু না। সে কেঁদেছে হারুনের মৃত্যু বিষয়ক খবরের শিরোনাম পড়ার পর। মলম পার্টির মূল নেতা হারুন মিয়া জনতার হাতে নিহত। হারুন মিয়া যদি মলম পার্টির নেতা হয় তাহলে তার স্বামী কি? সে তো তাকে ওস্তাদ ওস্তাদ ডাকত। আবুল কাশেম কয়েকদিন ধরে ঘরেই আছে, ঘর থেকে বের হচ্ছে না। তাকে দেখে মনে হচ্ছে না সে চিন্তিত। খবরের কাগজ পড়ে এবং ঘুমিয়ে সময় কাটাচ্ছে। মাঝে মাঝে চা খাচ্ছে। ঘরে এখন চা বানানোর সরঞ্জাম আছে। সুইটি চা বানাচ্ছে। তার চা নাকি ভালো হয়। আবুল কাশেম বলেছে, তোমার চা বানানোর হাত ভালো। জগতের সবচেয়ে জটিল রান্না চা। যে চা বানাতে পারে সে কোপ্তা কালিয়া সবই পারে। আমি ঘরে রান্নার ব্যবস্থা করব। অবসর পেলেই তোমাকে নিয়ে নিউ মার্কেটে কাঁচা বাজারে চলে যাব। রান্নার জন্য যা যা লাগে কিনে নিয়ে আসবা। খুশি? সুইটি বলছে, জি খুশি। আপনার অবসর নাই এটা বুঝলাম না। দিনরাত তো শুয়েই থাকেন। আপনার কাজটা কি? এক একজনের কাজের ধারা এক এক রকম। কবি সাহিত্যিকরা কী করে? ঘরে বইসা থাকে। তার আর কোনো অফিস নেই। আমারও অফিস নেই। সুইটি ক্ষীণ গলায় বলল, আপনার ওস্তাদ হারুন মিয়ার খবরটা পত্রিকায় পড়েছি। আবুল কাশেম বলল, পড়েছ, ভালো করেছ। তুমি খুশি তো? সুইটি বলল, কিছু মনে নিয়েন না। আপনিও কি মলম পার্টির লোক? আবুল কাশেম বলল, আমি মলম পার্টি না, ট্যাবলেট পার্টি, এটা জানার তোমার প্রয়োজন নেই। আমি স্বামী হিসাবে রোজগার করে তোমার হাতে দিব। তুমি খরচ করবা, সংসার চালাবা। সুইটি বলল, আমারে দেশে পাঠিয়ে দেন। আবুল কাশেম বলল, সুটকেস গোছাও, আজই পাঠিয়ে দিব। নিজে যেতে পারবা না? বাসে তুলে দেব। আগের মতো মাসে মাসে হাত খরচ পাইবা, কোনো অসুবিধা নাই। এখন 1 কাপ চা বানায় আনো। তোমার হাতের চা ভালো। সুইটির শেষ পর্যন্ত যাওয়া হলো না। বাপের বাড়িতে তার বাবাও নেই, মাও নেই। ভাইয়ের সংসারে ফিরে যাওয়া। ভাই গাঁজা খায়। গাঁজার সঙ্গে আরও কী কী যে খায়। সংসারে বিরাট অশান্তি। প্রতি রাতেই তাদের স্বামী স্ত্রীর ঝগড়া। একবার তার ভাই চালাকাঠ দিয়ে ভাবির মাথায় বাড়ি দিল। মাথা ফেটে রক্তারক্তি। হাসপাতালে নিতে হলো। পুলিশ কেস হতে গিয়েও হয়নি, কারণ সুইটির ভাবি সবাইকে বলেছে কল ঘরে পা পিছলে মাথা ফাটছে। সেই সংসারে ফিরে যাওয়ার কোনো মানে হয়? আবুল কাশেম স্ত্রীকে রান্নাবান্নার সব সরঞ্জাম কিনে দিয়েছে। এমনকি একটা প্রেসার কুকারও কিনেছে। একটা কাজের মেয়ে জোগাড় করেছে, নাম মিনু। মেয়েটার বয়স 12-13, কিন্তু বড়ই লক্ষ্মী। কাজে কর্মেও পাকা। বাসা ঝাড় দিয়ে মুছে ঝকঝকে করে রাখে। স্বামীর সঙ্গে সুইটির যথেষ্ট ভাব হয়েছে। আবুল কাশেমের নিয়ে আসা মানি ব্যাগ, ব্রিফকেস, ব্যাগ এসব প্রথম খুলে দেখতে সুইটির ভালো লাগে। সে বলেই দিয়েছে, আমারে আগে দেখাবেন। ব্রিফকেস ভেঙে একবার একটা স্বর্ণের চেন পাওয়া গেল। হাতে নিয়ে মনে হলো 1 ভরির চেয়ে কম ওজন না। সুইটি সঙ্গে সঙ্গে তার গলায় পড়ে ফেলল। আবুল কাশেম কিছুই বলল না। তাকে দেখে মনে হলো সে খুশি। আরেকবার চামড়ার কালো ব্যাগ খুলে পাওয়া গেল 4টা 500 টাকার বান্ডেল। আনন্দে সুইটির তখন দম বন্ধ হয়ে আসছিল। তখন দেখা গেল প্রতিটি বান্ডেলের প্রথম নোটটাই শুধু আসল, বাকি সব নোটের আকার কাটা কাগজ। সুইটি বলল, এর মানে কি? আবুল কাশেম সিগারেট ধরাতে ধরাতে বলল, জগতে কত কিসিমের কত ধান্দার মানুষ যে আছে তুমি বুঝবা না। 4টা আসল নোট পাওয়া গেছে, এতেই আমি খুশি। সুইটি দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, সত্যি সত্যি যদি সবগুলো 500 টাকার নোট হইতো? আবুল কাশেম বলল, হবে, ধৈর্য ধরতে হবে। আমাদের কাজ ছিপ দিয়ে মাছ ধরার মতো। বেশিরভাগ সময় পুঁটি, খলসা, ট্যাংরা ওঠে। হঠাৎ হঠাৎ বিশাল বোয়াল।
আমার ওস্তাদ হারুন মিয়া একবার 10 লাখ টাকা পেয়েছিলেন। তার দলে ছিল 4 জন, প্রত্যেকে সমান ভাগ পাইছে, 2,50,000। ওস্তাদ নিজের জন্য 1 টাকাও বেশি রাখেন নাই। মানুষ তো এমনি এমনি ওস্তাদ হয় না, ভিতরে জিনিস থাকতে হয়। আপনি 2,50,000 টাকা পাইছিলেন? না, আমি তখন ওনার দলে ছিলাম না, পরে যোগ দিয়েছি। বউ শোনো, তুমি আমারে আপনি আপনি করো, এটা ভালো লাগে না। এখন থেকে তুমি না বললে আমি জবাব দেব না। ছবি দেখবা? দেখব। সিনেপ্লেক্সে নামের ভালো ছবিঘর বানায়েছে। দেশে উন্নতি হচ্ছে না কথাটা ভুল। যাও সাজগোজ করো। মিনুরে সাথে নিয়ে যাই। নাও, সাথে নাও। মিনু হলো তোমার ডিপার্টমেন্ট। তোমার ডিপার্টমেন্ট নিয়ে তুমি কি করবা সেটা তোমার ব্যাপার। আমার ডিপার্টমেন্ট আমার। সুইটি সাজতে বসলো। এখন আর বাথরুমের ঝাপসা আয়নায় মুখ দেখতে হয় না। নতুন ড্রেসিং টেবিল কেনা হয়েছে। আয়নাটা ভালো। একটা মানুষ যত সুন্দর আয়নার তার চেয়ে সুন্দর লাগে। এটা হলো আয়নার গুণ। শ্রাবণ মাসের কথা। সুইটির সন্তান হবে। পরীক্ষায় পাওয়া গেছে সন্তান মেয়ে। সুইটি তার নামের সঙ্গে মিলিয়ে মেয়ের নামও ঠিক করে রেখেছে, সুরভি। সুইটি এখন বেশিরভাগ সময়ই মেয়ের জন্য কাঁথা বানিয়ে কাটায়। প্রতিটি কাঁথায় নানান ডিজাইন এবং এক কোণায় লেখা মা সুরভি। রাত প্রায় 1টা। আবুল কাশেম রাতে বের হলে 11টার মধ্যে ফেরে, খুব বেশি হলে 12টা। আজ এত দেরি হচ্ছে কেন? সুইটি অস্থির বোধ করছে। মানুষটা মহাবিপদের কাজ করে। একটু 19-20 হলে জীবন নিয়ে টানাটানি। পাবলিক হয়ে গেছে পিচাসের মতো। মলম পার্টির একজনকে ধরেছিস, খুব ভালো কথা, পুলিশের কাছে দে। তোরা পিটিয়ে মেরে ফেলার কে? কোর্ট কাছারি হবে, তারপর সিদ্ধান্ত হবে। রাত 1:30টায় সুইটি নফল নামাজে বসল। তার হাত পা কাঁপছে। একটু আগে একটা ছোট্ট দুর্ঘটনা ঘটেছে। কাঁথা সেলাইয়ের একটা সূচ আঙ্গুলে ঢুকে রক্তারক্তি হয়েছে। এইসব লক্ষণ খুবই খারাপ। যে মানুষ 12টার মধ্যে ঘরে ফেরে সে কেন আসছে না? সুইটির কাছে একটা মোবাইল টেলিফোন আছে। অনেকবার সে টেলিফোনে যোগাযোগ করার চেষ্টা করেছে। যতবারই সে টেলিফোন করে, ওপাশ থেকে একটা মেয়ে মিষ্টি গলায় বলে, সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না, পরে আবার চেষ্টা করুন। সুইটির ইচ্ছে করছে মেয়েটাকে থাপড়াতে। আবুল কাশেম তাকে SMS করাও শিখিয়েছে। সুইটি 2টা SMS করেছে। একটাতে লিখেছে, তুমি আসছো না কেন? আরেকটাতে লিখেছে, ভয় লাগছে, টেলিফোন করো। SMS-এর কোনো জবাব আসেনি। সুইটি 10 রাকাত নফল নামাজ পড়ার জন্য দাঁড়িয়েছিল। 3 রাকাত শেষ হতেই আবুল কাশেম ঘরে ঢুকল। মিনু, গরম পানি দাও, গোসল করব। সুইটি নামাজ ছেড়ে উঠে দাঁড়ালো। পরে পড়লেই হবে। মানুষটাকে ঠিকঠাক মতো গরম পানি দেয়া দরকার। মিনু পারবে না। গোসল শেষ করেই সে ভাত খেতে চাইবে। তরকারি গরম করতে হবে। আজ তার পছন্দের রান্না হয়েছে, কলিজা ভুনা। ভাত খেতে খেতে আবুল কাশেম বলল, আজ ভালো বিপদে পড়েছিলাম। এক হারামজাদা মহা বিপদে ফেলেছিল। অল্পের জন্য রক্ষা পেয়েছি। সুইটি আতঙ্কিত গলায় বলল, ঘটনা কি? আবুল কাশেম বলল, হারামজাদাটা ব্যাগ, মোবাইল, মানিব্যাগ, ঘড়ি সবই দিয়েছিল। চোখে মলম দিতে যাচ্ছি তখন বলল, ভাই আপনার পায়ে ধরি, এই কাজটা করবেন না। আমি একটা কলেজের অঙ্কের শিক্ষক, তারপরেও আপনার পায়ে ধরছি। বলে সে সত্যি সত্যি পায়ে ধরতে এসেছে। আমার মনে মায়া হলো। চোখে মলম না দিয়েই সিএনজি গাড়ি থেকে ধাক্কা দিয়ে তাকে নিচে ফেললাম। এমনই কপাল, তখন গাড়ির স্টার্ট গেল বন্ধ হয়ে। এইদিকে হারামজাদা কলেজের প্রফেসরটা শুরু করেছে চিৎকার, মলম পার্টি, মলম পার্টি। চারদিক থেকে লোক আসা শুরু করেছে। সুইটি নিঃশ্বাস বন্ধ করে বলল, তুমি কি করলা? আবুল কাশেম বলল, আমি মানিব্যাগ আর মোবাইলটা পকেটে নিয়ে গাড়ি থেকে নামলাম। হারামজাদা প্রফেসরটাকে ধরলাম। বললাম, ভাই কি হয়েছে? জায়গাটা অন্ধকার। সে আমি কে বুঝতে পারল না, শুধু বলল, ওই গাড়িতে মলম পার্টি। এর মধ্যে লোক জমা হয়ে গেছে। আমার 2 অ্যাসিস্ট্যান্ট আর সিএনজি ড্রাইভার গাড়ি ফেলে দিয়েছে দৌড়। তাদের পিছনে পাবলিক। ধরা পড়েছে?
জানি না, আমি বেশিক্ষণ থাকি নাই, চলে এসেছি। সুইটি বলল, বিরাট ভুল করেছ, চোখে মলম দেওয়া উচিত ছিল। আবুল কাশেম বলল, অবশ্যই উচিত ছিল। সুইটি বলল, এরকম ভুল আর করবা না। আবুল কাশেম বলল, না, এই ভুল আর হবে না। বউ, কলিজা ভুনা অসাধারণ হয়েছে। সুইটি স্বামীর পিঠে হাত রাখল। ভালোবাসায় তার চোখ ভিজে উঠতে শুরু করেছে। দ্বিতীয় গল্প, টিকটিকি। আপনি কি ভয় পাচ্ছেন? জি না স্যার, ভয় পাওয়ার কিছু নেই। রুটিন জিজ্ঞাসাবাদ। আপনাকে অ্যারেস্ট করা হয় নাই, বুঝতে পারছেন? পারছি স্যার। আপনার স্ত্রী আত্মহত্যা করেছেন, এটা আমাদের কাছে পরিষ্কার। উনি যদি একটা ডেথ নোট রেখে যেতেন তাহলে কোনো ঝামেলা হতো না। আপনাকে একটা কথাও জিজ্ঞেস করতাম না। স্যার, এক গ্লাস পানি খাবো। অবশ্যই। চা দিতে বলবো, চা খাবেন? স্যার, আমার চায়ের নেশা নেই। আপনার স্ত্রী, ওনার কি চায়ের নেশা ছিল? তেমন না। তার আত্মহত্যার ব্যাপারটা কিভাবে ঘটলো আরেকবার বলুন। আগেও বলেছেন, আবার শুনি। পানি খান, পানি খেয়ে বলুন। জহিরের সামনে পানির গ্লাস রাখা হয়েছে। জহির মাত্র 2 চুমুক পানি খেয়ে গ্লাস নামিয়ে রাখল। তার অস্থির লাগছে, যদিও অস্থির লাগার কিছু নেই। যে ওসি সাহেব প্রশ্ন করছেন তার চেহারা অতি ভদ্র। তার গায়ে পুলিশের ইউনিফর্মও নেই। তিনি পান খাচ্ছেন। পান খাওয়া মানুষরা শান্ত প্রকৃতির হয়। জহির ওসি সাহেবের মুখোমুখি বসেনি, কোনাকুনি বসেছে। সে ওসি সাহেবের সামনেই বসতে চাচ্ছিল। ওসি সাহেব বললেন, এই চেয়ারটা ভালো না, গদি ছিঁড়ে গেছে, আপনি এই চেয়ারে বসুন। ঘরটা ছোট, 2টা জানালার একটা বন্ধ। ঘর ভর্তি ফাইলপত্র, মেঝেতেও অনেক ফাইল ছড়ানো। এই ঘরের একটা বিশেষত্ব হচ্ছে ঘর ভর্তি টিকটিকি। অনেকে টিকটিকি ঘেন্না করে, সে করে না। শায়লা করত। বিয়ের রাতে বাসর ঘরে শায়লার শাড়িতে একটা টিকটিকি উঠে পড়েছিল। শায়লা ও মাগো বলে এমন চিৎকার দিয়েছিল যে চারদিক থেকে লোকজন এসেছে। শায়লার মা দরজা ধাক্কাতে ধাক্কাতে বলেছেন, কি হয়েছে? এই শায়লা, কি হয়েছে? লজ্জার ব্যাপার হয়েছিল। জহির সাহেব, শুরু করুন। কি শুরু করব? ঘটনাটা কিভাবে ঘটেছিল, অর্থাৎ আপনি কখন জানলেন আপনার স্ত্রী আত্মহত্যা করেছেন? আমাদের ফ্ল্যাটে 2টা শোবার ঘর। সেই রাতে আমাদের সামান্য ঝগড়া হয়েছিল। দুজন দুঘরে শুয়েছি। ভোরবেলা তাকে ডাকতে গিয়ে দেখি ভেতর থেকে তালাবদ্ধ। তখন দরজা ভেঙে ভেতরে ঢুকলাম। ঢুকে দেখি সিলিং ফ্যানে শাড়ি পেঁচিয়ে সে ঝুলছে। আপনি তো একা দরজা ভাঙেননি, আপনার সঙ্গে লোকজন ছিল। জি, বাড়িওয়ালা ছিল। বাড়িওয়ালার এক শালা নাসিম ছিল। ওরা কি নিজের থেকে এসেছিল নাকি আপনি ওদের ডেকে এনেছেন? আমি ডেকে এনেছি। আমার একার পক্ষে দরজা ভাঙা সম্ভব ছিল না। নাসিম খুব শক্তিশালী, নিয়মিত ব্যায়াম করে। সেই দরজা ভাঙে। পুলিশে কখন খবর দিয়েছেন? ঠিক সময়টা বলতে পারবো না। বাড়িওয়ালা খবর দিয়েছিলেন। ঝগড়া কী নিয়ে হয়েছিল? তুচ্ছ একটা বিষয় নিয়ে ঝগড়া হয়েছিল স্যার। তার এক মামাতো ভাই সুমনের জন্মদিন। তারা থাকে চিটাগাঙে। শায়লা জন্মদিনে যাবে, আমি যাব না। আপনি যাবেন না কেন? আমি ছুটি পাচ্ছিলাম না। শায়লা বলল সে একাই যাবে, এই নিয়ে রাগারাগি। জন্মদিনটা কবে? আজই সেই ছাতার জন্মদিন। 1 কাপ চা কি খাবেন? আপনার চায়ের অভ্যাস নেই জানি, তারপরেও 1 কাপ হয়তো ভালো লাগবে। সিগারেট খাবেন? জি, সিগারেট খাবো। সাবধানে ছাই ফেলবেন, চারদিকে কাগজপত্র। ওসি সাহেব চা দিতে বললেন। সিগারেটের প্যাকেট বের করে দিলেন। নিজে পানের কৌটা বের করে পান মুখে দিলেন। আপনার স্ত্রীর মামাতো ভাই সুমন, যার জন্মদিনে যাওয়া নিয়ে এত বড় দুর্ঘটনা, তার বাবার নাম কি? ফরিদ উদ্দিন। উনি কি করেন? ব্যবসা করেন। চায়না থেকে ইলেকট্রিক জিনিসপত্র এনে বিক্রি করেন। এত বড় দুর্ঘটনার খবর কি আপনি ফরিদ সাহেবকে জানিয়েছেন? জি, জানিয়েছি। স্যার, একই ধরনের প্রশ্ন আপনি আমাকে আগেও 2বার করেছেন। ভাই, আমাদের পুলিশের এই সমস্যা, একই প্রশ্ন আমরা 2 দিন পর পর করতে থাকি। যদি উত্তরে কোনো রকম বেশ কম হয়, যে সত্যি কথা বলবে সে একই উত্তর দিবে,
যে মিথ্যা বলবে তার স্মৃতিশক্তি খারাপ হলে এক এক দিন এক এক জবাব দিবে। আমি কি এরকম কিছু করছি? অবশ্যই না। চা সিগারেট খান, ইচ্ছা করলে জর্দা দিয়ে একটা পানও খেতে পারেন। মিষ্টি চায়ের পর পান খেতে ভালো লাগে। জহির চা সিগারেট শেষ করে একটা পান মুখে দিল। আপনার স্ত্রী কি পান খেতেন? হঠাৎ হঠাৎ। আনন্দের কোনো ঘটনা ঘটলে, বিয়েবাড়িতে গেলে, কোনো উৎসবে। আপনাদের ঝগড়াটা শুরু হলো কখন? রাত 10টার দিকে। ঘড়ি দেখে তো কেউ ঝগড়া করে না। একজাক্ট সময় বলতে পারবো না। ওসি সাহেবের কাছে একটা টেলিফোন এসেছে। তিনি বললেন, ম্যাজিস্ট্রেট সাহেবকে একটু বসতে বলুন। 5-7 মিনিটের মধ্যে আমার কথা বলা শেষ হবে। টেলিফোন শেষ করে তিনি হাতের ঘড়ি দেখলেন। জহিরের দিকে তাকিয়ে হাসলেন। জহির বলল, স্যার, আপনার ঘর ভর্তি টিকটিকি। ওসি সাহেব বললেন, আপনি টিকটিকি ভয় পান? আমি ভয় পাই না। আমার স্ত্রী শায়লা খুব ভয় পেত। বাসরাতে তার শাড়িতে একটা টিকটিকি উঠে পড়েছিল। সে ভয়ে আধমরা হয়ে টান দিয়ে শাড়ি খুলে ফেলে ও মা গো বলে বিকট চিৎকার করেছে। সবাই ভেবেছে না জেনে কি। আমি বিরাট লজ্জায় পড়েছিলাম। লজ্জায় পড়ারই কথা। শায়লা সবসময় বলতো সে এমন একটা দেশে বাস করতে চায় যেখানে টিকটিকি নেই। এমন দেশ কি আছে? শীতের দেশে টিকটিকি থাকে না। আমেরিকা, ইংল্যান্ড। আমার পক্ষে তো তাকে ওইসব দেশে নিয়ে যাওয়া সম্ভব না। জহির চোখ মুছতে মুছতে বলল, তবে এখন সে যেখানে আছে সেখানে নিশ্চয়ই টিকটিকি নেই। স্যার, যদি কিছু মনে না করেন তাহলে টিকটিকি নিয়ে একটা অন্যায় রসিকতা শায়লার সঙ্গে করেছিলাম। সেই গল্পটা বলি? বলুন। আমাদের প্রথম ম্যারেজ অ্যানিভার্সারিতে তাকে 1 ভরি সোনার একটা টিকটিকির লকেট বানিয়ে গিফট দিয়েছিলাম। সে খুবই কান্নাকাটি করেছিল। এখন ভেবেই খারাপ লাগছে। ওসি সাহেব টিস্যু পেপারের বাক্স এগিয়ে দিলেন। জহির চোখ মুছল। ওসি সাহেব বললেন, প্রশ্ন উত্তরের ঝামেলাটা শেষ করে ফেলি। ম্যাজিস্ট্রেট সাহেব বসে আছেন। জহির চোখে টিস্যু চাপা দিয়ে হাঁ-সূচক মাথা নাড়ল। দুজন ঘুমোতে গেছেন তখন ঝগড়া শুরু হলো? এক পর্যায়ে আপনি নিজের শোবার ঘর ছেড়ে পাশের ঘরে চলে গেলেন? জি। ঘুম হয়েছিল নাকি নির্ঘুম রাত কেটেছে? 2টা ঘুমের ট্যাবলেট খেয়েছিলাম, সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়েছি। এক ঘুমে রাত কাবার? জি। জহির সাহেব, আপনার মোবাইল টেলিফোন আমরা চেক করেছি। দেখা গেছে আপনি সারা রাতই কাউকে না কাউকে টেলিফোন করেছেন। আর আপনার ঘরেও প্রচুর সিগারেটের টুকরা পাওয়া গেছে, সর্বমোট 17টা। আপনি তো সিগারেট খান না। ওই দিন মনে হয় 1 প্যাকেট সিগারেট কিনেছিলেন। জহির জবাব দিল না। সে এক দৃষ্টিতে ওসি সাহেবের দিকে তাকিয়ে রইল। ওসি সাহেব বললেন, আপনার স্ত্রীর মামাতো ভাই সুমনকে আপনার স্ত্রী মোবাইল ফোনে একটা SMS পাঠিয়েছেন। সেখানে লেখা আপনারা রাতের বাসে রওনা হচ্ছেন। এই বিষয়ে কিছু জানেন? না। বিভিন্ন বাস কোম্পানির সঙ্গে যোগাযোগ করে যে বাস কোম্পানির টিকিট কেটেছেন সেটা আমরা বের করেছি। টিকিট কাটলেও অফিস ছুটি দিচ্ছিল না। আপনার টিকিট বৃহস্পতিবার রাতের, রিটার্ন টিকিট শনিবারের। অফিস শুক্র শনিবার বন্ধ থাকে। স্টেশন লিভ করতেও অনুমতি লাগে। আপনার স্ত্রীর গায়ে ছিল ঝলমলে শাড়ি, মুখে মেকআপ, চোখে কাজল, যেন তিনি বেড়াতে যাবার জন্য তৈরি। এই পোশাকে কেউ ঘুমোতে যায় না। জহির চুপ করে থাকল। ওসি সাহেব উঠে দাঁড়াতে দাঁড়াতে বললেন, খুন আপনি করেছেন। কিভাবে করেছেন সেই বিষয়টা একটা স্টেটমেন্ট দিন। ম্যাজিস্ট্রেট সাহেবকে আগেই খবর দিয়ে রেখেছি। উনি আপনার সঙ্গে থাকবেন, স্টেটমেন্ট তৈরিতে সাহায্য করবেন। ওসি সাহেব ঘর ছেড়ে চলে গেছেন। জহির চুপচাপ বসে আছে। একটা টিকটিকি টেবিলের উপর হাঁটাহাঁটি করছে। ঘাড় কাত করে মাঝে মাঝে তাকাচ্ছে জহিরের দিকে। ভূত। 64 বছর বয়সে ইসলামউদ্দিন ঢাকা ছেড়ে তার গ্রামের বাড়ি ধূপখালির দিকে রওনা হলেন। তার সঙ্গে একটা সুটকেসে কিছু কাপড় চোপড়, টুথপেস্ট, টুথব্রাশ, সাবান। পকেটের মরিঘরে 6,300 টাকা। প্যান্টের পকেটের মানিব্যাগে 721 টাকা এবং 100 টাকার 2টা প্রাইজ বন্ড। ইসলামউদ্দিনের দীর্ঘ চাকরি জীবনের এই হলো সম্বল। ঢাকায় তিনি ভালো চাকরি করতেন।
রিটায়ার করেছিলেন ব্যাংকের ক্যাশিয়ার হিসেবে। পেনশন এবং গ্র্যাচুইটির টাকায় উত্তরায় 5 কাঠা জমি কিনেছিলেন। জমির দখল নিতে পারলেন না। জানা গেল জমির মালিক 3 জনকে একই জমি বিক্রি করেছেন। তিনি তার অফিসের এক কলিগকে ব্যবসায় খাটানোর জন্য 6 লাখ টাকা দিয়েছিলেন। প্রথম 2 মাস 8,000 টাকা মুনাফা পেলেন। তৃতীয় মাস থেকে সব বন্ধ। এলসি খোলায় কি ঝামেলায় নাকি সব টাকা লোকসান গেছে। নিজের পকেট থেকে টাকা ঢালতে হবে এমন অবস্থা। ইসলামউদ্দিন জিগাতলায় 2 কামরার বাসায় ভাড়া করে থাকতেন। নিজেই রান্না করে খেতেন। বুধবার রাতে তিনি স্বপ্ন দেখলেন খালি গায়ে ভিক্ষা করছেন। ট্রাফিক সিগন্যালে গাড়ির লম্বা লাইন। তিনি প্রতিটি গাড়ির দরজার সামনে দাঁড়িয়ে বলছেন, জনাব, 2 দিনের না খাওয়া, একটু দয়া করেন। স্বপ্ন ভাঙার পরই তিনি ঠিক করলেন দেশের বাড়ি চলে যাবেন। সেখানে বসতবাড়ি ছাড়া কিছু নেই। 10 বছর আগে একবার এসে দেখেছেন বসতবাড়ির অবস্থা শোচনীয়। কিছু দরজা জানলা লোকজন চুরি করে নিয়ে গেছে। কিছু ঘুণে খেয়ে নষ্ট করেছে। একতলা পাকা দালান ঝোপ জঙ্গলে ছেয়ে গেছে। দেয়ালে বড় বড় ফাটল। সেখানে নিশ্চয়ই সাপের আড্ডা। একটা রাত নির্ঘুম কাটিয়ে ফিরে এসেছেন। তিনি বসতবাড়ি বিক্রি করার অনেক চেষ্টা করেছিলেন। কেউ কিনতে রাজি হয়নি। নদী ভাঙতে শুরু করেছে। আশেপাশের অনেক বাড়ি নদী টেনে নিয়েছে। এই বাড়িও নিবে। কার গরজ পড়েছে কেনার। কার্তিক মাসের এক সন্ধ্যায় তিনি নিজ বাড়িতে এসে উপস্থিত হলেন। আশেপাশে বাড়িঘর সবই নদী টেনে নিয়েছে। তারটাই টিকে আছে। বন জঙ্গলে ঢাকা দালান। মনে হচ্ছে যে কোনো মুহূর্তে মুখ থুবড়ে পড়বে। ইসলামউদ্দিন ভীত চোখে নিজের বাড়ির দিকে তাকিয়ে রইলেন। বাড়ির পাশেই নদী। নদীর পানি ছলাৎ ছলাৎ শব্দ করছে। সেই শব্দ ভৌতিক শোনাচ্ছে। ঝোপঝাড়ে নিশ্চয়ই কামিনীর ফুলের গাছ আছে। কামিনী ফুলের গন্ধ পাওয়া যাচ্ছে। সেই ফুলটাও যেন কেমন কেমন। ইসলামউদ্দিন ঝোলা থেকে মোমবাতি দিয়াশালাই বের করলেন। ট্রেন থেকে নেমেই তিনি বুদ্ধি করে মোমবাতি দিয়াশালাই ছাড়াও একটা টর্চ কিনেছেন। খিচুড়ি রাঁধার জন্য চাল, ডাল, তেল, মশলা কিনেছেন। একটা সসপ্যান কিনেছেন। হারিকেন কেনার ইচ্ছা ছিল, হারিকেন পাওয়া যায়নি। দীর্ঘ পথ হেঁটে আসায় শরীর ভেঙে পড়তে চাইছে। প্রচণ্ড পিপাসা বোধ হচ্ছে। জঙ্গলে এই বাড়িতে পানি কোথায় পাবেন? ডাব খান। ইসলামউদ্দিন চমকে পিছনে তাকালেন। 11-12 বছরের একটা ছেলে কাটা ডাব হাতে দাঁড়িয়ে আছে। তার খালি গা, পরনে লুঙ্গি, চেহারা মেয়েলি। মাথার চুল বড় বড়, চোখও বড় বড়। গায়ের রং ফর্সা। এত চমৎকার গায়ের রং গ্রামাঞ্চলে দেখা যায় না। ফর্সা ছেলে পুলেও রোদে পুড়ে তামাটে হয়ে যায়। তুমি কে? ছেলেটা জবাব না দিয়ে ডাব বাড়িয়ে দিল। ইসলামউদ্দিন বললেন, তুমি কে? নাম কি? ছেলেটা অন্যদিকে তাকিয়ে বলল, আমি এই বাড়িতে থাকি। এই বাড়িতে থাকি মানে? তুমি একলা থাকো? কিছুই তো বুঝলাম না। তুমি বাচ্চা একটা ছেলে এই ভাঙা বাড়িতে একা থাকো মানে কি? ডাব খান। ইসলামউদ্দিন ঘটনায় চমকে গিয়েছিলেন বলেই তৃষ্ণা ভুলেছিলেন। ডাব দেখে তৃষ্ণা আকাশে স্পর্শ করল। ডাব এক চুমুকে শেষ করলেন। মিষ্টি পানি। ডাবের পানি এত মিষ্টি হয় না। ভিতরে শ্বাস হলেই পানি মিষ্টি হয়। ইসলামউদ্দিন বললেন, তোমার বিষয়টা পরে জানব। আগে ডাবটা 2 ভাগ করে নিয়ে আসো। দেখি শ্বাস আছে কিনা। বিরাট ক্ষুধা লেগেছে। ছেলে ডাব নিয়ে অন্ধকার বাড়িতে ঢুকে গেল। দা দিয়ে ডাব কাটার শব্দ আসছে। ইসলামউদ্দিন স্বস্তি বোধ করছেন। তিনি নির্বান্ধব না। একজন কেউ আছে যে এখন দা দিয়ে ডাব কাটছে। ডাব 2 ভাগ করা বৃথা হয়েছে। কোনো শ্বাস নেই। ছেলেটা লজ্জিত ভঙ্গিতে দাঁড়িয়ে আছে, যেন ডাবে শ্বাস না থাকায় অপরাধটা তার। ইসলামউদ্দিন বললেন, বাবা, নাম কি তোমার? ছেলেটা অন্যদিকে তাকিয়ে জবাব দিল, নাম নাই। নাম কেন থাকবে না? নাম বলতে না চাইলে সেটা ভিন্ন কথা। তুমি কি সত্যি এখানে একা থাকো? বাড়ি থেকে রাগ করে পালায় আসছো? ছেলে জবাব দিল না। পায়ের নখ দিয়ে মেঝের মাটিতে আঁকিবুকি করতে লাগলো। ইসলামউদ্দিন নিঃসন্দেহ হলেন ছেলে বাড়ি থেকে পালিয়ে এসেছে। এজন্যই নাম বলতে চাচ্ছে না। কতদিন ধরে এখানে আছো? মেলা দিন। খাওয়া দাওয়া কি করো? আমি খাই না। কি বলে এই পাগল ছেলে? না খেয়ে থাকবে কিভাবে? ইসলামউদ্দিন নিঃসন্দেহ হলেন ছেলেটা আজই এসেছেন।
সারাদিন না খেয়ে আছে। ইসলামউদ্দিন বললেন, ঘটনা কি আমাকে খুলে বলো তো। পরীক্ষা খারাপ করেছ, বকাবকি দিয়েছে, পালিয়ে চলে এসেছ? আমি লেখাপড়া করি না। লেখাপড়া করো না এটা তো ভালো কথা না। যাই হোক, এই বিষয়ে পরে কথা বলবো। কোনো ভয় নেই, আমি নিজে তোমাকে তোমার বাবার হাতে তুলে দিয়ে আসব। তাকে বলবো যেন বকাঝকা না করেন, ঠিক আছে? ছেলে অন্যদিকে তাকিয়ে হাসল। ছেলের স্বভাব বিচিত্র, কখনোই মুখের দিকে তাকায় না। ইসলামউদ্দিন বললেন, বাবা আগুন জ্বালাতে পারবে? সঙ্গে জিনিসপত্র সবই আছে, খিচুড়ি রেঁধে ফেলবো, দুজনে মিলে আরাম করে খাবো। ভালো কথা, পানি আছে? নদীর পানি। নদীর পানিতে রান্না চলতে পারে, খাওয়া যাবে না। তুমি কি নদীর পানি খাও নাকি? আমি পানি খাই না। বোকা ছেলে বলে কি, মরুভূমির প্রাণী যে উট তাকেও পানি খেতে হয়। আশেপাশে টিউবওয়েল আছে? ছেলে জবাব দিল না। হুট করে ঘরে ঢুকে বালতি নিয়ে বের হলো, হনহন করে রওনা দিল। ছেলে কাজের আছে। ইসলামউদ্দিন মোমবাতি হাতে সাবধানে ঘরে ঢুকলেন। খুবই আশ্চর্য হয়ে দেখলেন প্রতিটি কামরায় পরিষ্কার। দরজা জানলা নেই, কিন্তু মেঝে ঝকঝক করছে। দেয়ালে মাকড়সা জাল নেই। পাটি পেতে আরাম করে রাত পার করে দেয়া যায়। বোঝা যাচ্ছে ঘর পরিষ্কারের কাজ এই ছেলে করেছে। 1-2 দিনে এই কাজ করা সম্ভব না। ছেলেটা মনে হয় কিছুদিন ধরেই এখানে আছে। শুকনো লতাপাতা জোগাড় করে ইট বিছিয়ে ইসলামউদ্দিন আগুন ধরিয়ে রান্না চড়িয়েছেন। ছেলেটা বালতি ভর্তি করে পানি নিয়ে এসেছে। বিস্ময়কর ঘটনা, রোগা পটকা ছেলে, দেখে মনেই হয় না গায়ে এত জোর। ঘি থাকলে ফার্স্ট ক্লাস একটা খিচুড়ি হতো। ঘি কিনতে হবে। থালা কেনা বিশেষ প্রয়োজন ছিল। কলাপাতা কেটে আনি, কলাপাতায় করে খাবো। ছেলে কলাপাতা কেটে নিয়ে এলো। কাগজি লেবুর 4-5টা গাছ ছিল। দেখো তো বাবা, লেবু পাওয়া যায় কিনা। লেবু না থাকলে কচি দেখে কয়েকটা লেবু পাতা ছিঁড়ে নিয়ে এসো, খিচুড়িতে দিয়ে দেব, মারাত্মক সুবাস ছড়াবে। ছেলেটা লেবু এবং লেবু পাতা 2 নিয়ে এলো। সে বসেছে একটু দূরে, আগ্রহ নিয়ে রান্না দেখছে। ইসলামউদ্দিন বললেন, পানি যা এনেছ আরাম করে একটা গোসলও দেয়া যাবে। জার্নিতে শরীর নষ্ট হয়ে গেছে, গোসল করলে শরীর ফ্রেশ হবে, খেয়েও আরাম পাবো। তুমি কি আজ গোসল করেছ? আমি গোসল করি না। তোমার কথা কিছুই বুঝলাম না। পানি খাও না, গোসল করো না। বাবা শোনো, রান্না হয়ে গেছে, তুমি এখানে এসে বসো, আমি চট করে গায়ে একটু পানি দিয়ে আসি, তারপর আরাম করে খানা খাবো। ইসলামউদ্দিন সময় নিয়ে গোসল করলেন। তার কাছে মনে হলো দীর্ঘদিন গোসল করে এত আরাম পাননি। ঘুমে চোখ জড়িয়ে আসার মতো আরাম। খেতে এসে তিনি ছেলেটাকে পেলেন না, কোথাও নেই। তিনি এই খোকা খোকা বলে অনেক ডাকাডাকিও করলেন। অদ্ভুত ছেলে তো, কিছু না বলে কোথায় চলে গেছে। ইসলামউদ্দিনের মনটাই খারাপ হয়ে গেল। তার ধারণা হলো ছেলেটার মাথায় কিছু দোষ আছে। খিচুড়ি খেতে খুবই সুস্বাদু হয়েছিল, কিন্তু তিনি খেয়ে একেবারেই আরাম পেলেন না। ছেলেটার জন্য খারাপ লাগছে। বেচারা না খেয়ে কোথায় ঘুরছে কে জানে। ইসলামউদ্দিন মেঝেতে চাদর বিছিয়ে শুয়ে পড়লেন। নদীর বাতাস, কার্তিক মাসের ঠান্ডা হাওয়া। কানের কাছে মশার গুনগুনানি নেই। আহ কি শান্তি! ঘুমে চোখ জুড়িয়ে আসছে। ঘুমে যখন চোখ জড়িয়ে আসছে তখন দেখলেন তার পাশেই ছেলেটা গুটিসুটি মেরে শুয়ে আছে। কোন ফাঁকে এসে শুয়ে পড়েছে কে জানে। ইসলামউদ্দিন বলতে যাবেন, খিচুড়ি রাখা আছে, খেয়ে আসো, তার আগেই ঘুমিয়ে পড়লেন। এক ঘুমে রাত পার। ভোরে উঠে দেখেন ছেলেটি নেই। সারাদিন ইসলামউদ্দিন খুব ব্যস্ততার মধ্যে কাটালেন। কাঠমিস্ত্রি এনে দরজা ঠিক করানো, চৌকি কেনা, মশারি কেনা, থালা বাসন কেনা, একসঙ্গে অনেকগুলো টাকা বের হয়ে গেল। উপায় কি? যখন নিঃস্ব হয়ে পড়বেন তখন দেখা যাবে। কপালে যদি ভিক্ষাবৃত্তি লেখা থাকে ভিক্ষাবৃত্তি করবেন। উপায় কি? সিরাজউদ্দৌলার মতো মানুষকে বলতে হয়েছিল, উপায় নেই গোলাম হোসেন, তিনি কোন স্যার। রাতে খাওয়া দাওয়া শেষ করে ঘুমোতে এসে দেখেন নতুন কেনা চৌকিতে পা ঝুলিয়ে ছেলেটা বসা। তার মুখ হাসি হাসি, সে পা দুলাচ্ছে। নতুন কেনা হারিকেনের আলো পড়েছে ছেলেটার মুখে, সুন্দর দেখাচ্ছে। বাবা তুমি সারাদিন কোথায় ছিলা? ছেলে জবাব দিল না। তার পা দোলানো আরও দ্রুত হলো। ইসলামউদ্দিন বললেন, আমার মতো বৃদ্ধ একজন মানুষকে তুমি মহা দুশ্চিন্তায় ফেলেছিলে। কাজটা তো ঠিক করো নাই।
রাতের খাওয়া কি হয়েছে? না হয়ে থাকলে বলো, ভাত চড়াবো, একটা ডিম ভেজে দেব। যা রেঁধেছিলাম সবই খেয়ে ফেলেছি। আমি খাই না। আবার ফাজলামো শুরু করেছ। মানুষ মাত্রই ক্ষুধার প্রাণী, তাকে খেতে হয়। আমি মানুষ না। তুমি মানুষ না, তাহলে তুমি কি? আমি ভূত। তোমাকে থাপ্পড় দেওয়ার টাইম হয়ে গেছে। 2 গালে 2 থাপ্পড় দিলে স্ট্রেট লাইনে হয়ে যাবে। স্ট্রেট লাইন বুঝো? না। স্ট্রেট লাইন হলো সরল রেখা। যারা বক্র থাকে তাদেরকে চড়-থাপ্পড় দিয়ে সরল করতে হয়। তুমি বক্র। আমি বক্র? হ্যাঁ, তুমি মহাবক্র। এখন থেকে তোমাকে ডাকবো বক্র। আচ্ছা। বক্র মনে হচ্ছে কথাবার্তায় খুবই আবুদ পাচ্ছে। তার মুখ ভর্তি হাসি। সে সামনে পা দোলাচ্ছে। বক্রের ব্যাপারটা ইসলামউদ্দিন ঠিক বুঝতে পারলেন না এবং মনে হয় বোঝার চেষ্টাও করলেন না। আবার এও হতে পারে তিনি আঁচ করতে পারছেন না। বক্রের কিছু কিছু জিনিস মেনেও নিলেন, যেমন বক্র আসলেই কিছু খায় না। তাকে দিনে কখনোই দেখা যায় না। সে প্রথম দিন যে লুঙ্গি পরে দেখা দিয়েছিল, এর বাইরে কিছুই পরে না। ইসলামউদ্দিন তাকে শার্ট, প্যান্ট, জুতা কিনে দিয়েছিলেন। সে ছুঁয়েও দেখেনি। সে গল্প শুনতে খুবই পছন্দ করে, কিন্তু নিজ থেকে কেন গল্প কখনোই করে না। রাতে খাবার পর্ব শেষ করে ইসলামউদ্দিনের প্রধান কাজ হলো গল্প বলা। বুঝলে বক্র, আমার জীবন কেটেছে দুঃখে দুঃখে। বিয়ে করেছিলাম, বাসর রাতেই বউ মারা গেল। কিভাবে মারা গেল শুনলে থ মেরে যাবে। সাপের কামড়ে। একেবারে বেহুলা লক্ষিন্দর গল্প। বেহুলা লক্ষিন্দরের গল্প জানো? না। বাসরাতে কালনাগিনী লক্ষিন্দরকে দংশন করেছিল। বক্র মাথা নাড়ল। সে শুনবে। ইসলামউদ্দিন সাপের কামড়ের চেয়েও অদ্ভুত এক গল্প শুরু করলেন। গল্প শেষ হতে রাত হয়ে গেল। ইসলামউদ্দিন বললেন, যাও শুয়ে পড়ো। আর্লি টু বেড, আর্লি টু রাইজ ইজ দ্য ওয়ে টু বি হেলদি অ্যান্ড ওয়াইজ। কি বললাম, অর্থ বুঝেছ? না। পড়াশোনা শিখতে হবে। পড়াশোনা ছাড়া চলবে না। বাল্য শিক্ষা, ABCDর বই কিনে আনব। প্রতি রাতে 1 ঘন্টা পড়াশোনা, তারপর গল্প। ইসলামউদ্দিন বই খাতা কিনে নিয়ে এলেন। জোরে সোরে পড়াশোনা শুরু হলো। অল্প দিনেই সে পড়তে শুরু করলো। জল পড়ে, পাতা নড়ে, কালো জাম, লাল আম, বায়ু বয়, ভয় হয়। এক রাতে ঘুমোতে যাওয়ার সময় ইসলামউদ্দিন দেখলেন তার বালিশের কাছে পিতলের একটা লোটা। ইসলামউদ্দিন বললেন, এটা কি রে? বক্র বলল, আপনার জন্য এনেছি। পিতলের লোটা দিয়ে আমি করব কি? এটা পিতলের না। পিতলের না তো কিসের? সোনার। নদীর তলে পড়েছিল, আপনার জন্য এনেছি। ইসলামউদ্দিন বললেন, আরে রাখ রাখ, সোনা এত সস্তা না। নদীতে কেউ সোনার লোটা ফেলে রাখে না। মুখে এই কথা বললেও ইসলামউদ্দিন নিশ্চিত বুঝলেন লোটাটা সোনার। ওজন খুব কম করে হলেও 2 কেজি হবে। সোনার ভরি এখন কত তিনি জানেন না। জানলে 2 কেজি সোনার লোটাটার দাম কত বের করে ফেলতে পারতেন। বক্র, আমার মধ্যে কোনো লোভ নেই, এটা কি জানিস? লোটা যেখান থেকে এনেছিস সেখানেই রেখে আসবি। এখন যাব? হ্যাঁ, এখন যাবি। আপনার তো টাকা পয়সা শেষ হয়ে যাচ্ছে, পরে খাবেন কি? প্রয়োজনে ভিক্ষা করব, তুই তোর লোটা নিয়ে বিদায় হ। আরেকবার সে সোনার রাধাকৃষ্ণ মূর্তি নিয়ে উপস্থিত। 10-12 কেজি ওজন। এতই সুন্দর যে চোখ ফেরানো যায় না। ইসলামউদ্দিন বললেন, এটা কি জন্য এনেছিস? আমি কি পূজা করব নাকি? বক্র বলল, দেখার জন্য এনেছি। সুন্দর না? হ্যাঁ, সুন্দর। যেখানকার জিনিস সেখানে রেখে আয়। কোথায় ছিল? নদীর তলে পুরনো একটি ভাঙা জাহাজ আছে, তার ভিতর ছিল। আরও অনেক কিছু আছে, দেখবেন? না। বক্র, শোন, আমাকে লোক দেখাবি না। আচ্ছা। আপনাকে খুশি করতে ইচ্ছা করে? আমাকে খুশি করতে ইচ্ছা করলে নিজের সম্পর্কে বল। তুই আসলে কি? তোর বাবা মা কে? এইসব বলবো না। আচ্ছা, যা বলিস না। বই নিয়ে বস। 5 বছর পরের কথা। ইসলামউদ্দিনের শরীর খুবই খারাপ করেছে। এক চোখে কিছুই দেখেন না, অন্যদিকে আবছা দেখেন। হাঁপানির সমস্যা হয়েছে। দিনে হাঁপানির টান উঠলে বড়ই কষ্ট, দেখার কেউ নেই। রাতে বক্র পাশে থাকে। বুকে রসুন দিয়ে জাল দেয়া সরিষার তেল মালিশ করে দেয়। তালের পাখায় হাওয়া করে, তখন একটু আরাম লাগে। পৌষ মাসের এক সকালে ঢাকা থেকে তার এক সহকর্মী আবুল কালাম তার সঙ্গে দেখা করতে এলেন। আবুল কালাম হচ্ছে সেই ব্যক্তি যাকে তিনি ব্যবসার জন্য 6 লাখ টাকা দিয়েছিলেন। আবুল কালাম বললেন, এ কী অবস্থা?
ইসলামউদ্দিন চাদর গায়ে রোদে বসেছিলেন। তিনি খিল গলায় বললেন, কে? আমাকে চিনতে পারছেন না? আমি আবুল কালাম। ও আচ্ছা, আপনার এই অবস্থা তা তো জানি না, জানলে আগেই আসতাম। ইসলামউদ্দিন বললেন, জনাব আপনার পরিচয়? আবুল কালাম বললেন, কি আশ্চর্য, চিনতে পারছেন না? ইসলামউদ্দিন বললেন, চিনেছি, চিনব না কেন? তবে ঠিক। আপনার দেখাশোনা কে করে? আমার এক পালক পুত্র আছে, সেই করে। তার নাম বক্র। নাম বক্র? সে কোথায়? দিনের বেলা সে নদীর তলে থাকে, সন্ধ্যাবেলা উঠে আসে, সারা রাত থাকে আমার সঙ্গে। আপনার কথা কিছুই বুঝলাম না। নদীর নিচে থাকে মানে কি? আমি নিজেও ঠিক জানি না, সে মানুষ না অন্য কিছু। আবুল কালাম বললেন, অন্য কিছুটা কি? ভূত হতে পারে। ভাই, কিছু মনে করবেন না, আপনার তো মনে হয় মাথাটা খারাপ হয়ে গেছে। ইসলামউদ্দিন বললেন, হতে পারে। আমার স্ত্রী যখন সাপের কামড়ে মারা গেল তখন একবার মাথা খারাপ হয়েছিল। বছরখানেক ছিল, তখন পশু পাখির কথা বুঝতে পারতাম। এখন পারেন? না, পারি না। ভূতের কথা তো মনে হয় বুঝতে পারছেন। ওই ভূতটা কই? সন্ধ্যার পর আসবে, সন্ধ্যা পর্যন্ত থাকলে দেখতে পারবেন। ভালো ছেলে। আবুল কালাম বললেন, সন্ধ্যা পর্যন্ত থাকবো না, আমি এখনই বিদায় হব। আপনার কোনো আত্মীয়স্বজন আছে যাদের খবর দিলে আপনাকে নিয়ে যাবে, দেখাশোনা করবে? তেমন কেউ নেই, তার প্রয়োজনও নেই। ছেলে আছে, ছেলে আমাকে দেখছে। ভূতটার কথা বলছেন? জি। আপনার অবস্থা দেখে খুবই মনে কষ্ট পেলাম। কিছু টাকা এনেছিলাম, 10,000, টাকাটা রাখেন। ইসলামউদ্দিন বললেন, ভিক্ষাবৃত্তি এখনো শুরু করি নাই। ছেলে চায়ও না আমি ভিক্ষা করি। সে সন্ধ্যাবেলা নদী থেকে মাছ ধরে আনে, আগুনে পুড়িয়ে লবণ মাখিয়ে দেয়, তাই খেয়ে শুয়ে পড়ি। সে গায়ে মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়ায়। টাকাটা রাখবেন না? না। আমি কি এখন চলে যাব? আপনার ইচ্ছা। আবুল কালাম সন্ধ্যা পর্যন্ত থেকে গেলেন। তিনি কিছুই দেখলেন না, তবে লক্ষ্য করলেন ইসলামউদ্দিন অদৃশ্য কারো সঙ্গে বিড়বিড় করছেন, হাসছেন। ইসলামউদ্দিন বললেন, বক্র জিজ্ঞেস করছে আপনি রাতে খাবেন কি না। রাতে যদি খান তাহলে বড় একটা মাছ ধরে আনবে। আবুল কালাম উঠে দাঁড়ালেন। একটা উন্মাদ মানুষের সামনে বসে থেকে তার কথা শোনার কোনো মানে হয় না। আকাশে পৌষ মাসের চাঁদ উঠেছে। ইসলামউদ্দিন চাঁদের দিকে তাকিয়ে আছেন। কাছেই কোথাও বক্র আছে, রাতের খাবারের আয়োজন করছে। ভাবতেই ভালো লাগছে। মাছ পোড়াবার জন্য আগুন তাকে জ্বালতে হবে। বক্র আগুন ভয় পায়। ইসলামউদ্দিন ডাকলেন, বাবা বক্র। শুকনা লতাপাতা কিছু আনো, আগুন করব, শীত লাগছে। আচ্ছা। আগুনে হাত মেলে ইসলামউদ্দিন বসে আছেন। অনেকটা দূরে বসেছে বক্র। বক্র বলল, গল্প বলুন। ইসলামউদ্দিন আগ্রহ নিয়ে গল্প শুরু করলেন। আমার স্ত্রী, অর্থাৎ তোর মার নাম ছিল নীলিমা। নীলিমা নামের অর্থ নীল। নীলের ইংরেজি কি বলতো, দেখি মনে আছে কি না? বুলু। বুলু না, ব্লু। ব্লু বল। ব্লু। ব্লু। এই তো হয়েছে। আচ্ছা, এখন শোন, তোর মাকে নিয়ে বাসর ঘরে ঢুকলাম। মনটা একটু খারাপ, কারণ তোর মার দিকে তাকিয়ে দেখি সে কাঁদছে। আমার মনে হলো স্বামী পছন্দ হয় নাই, এই জন্য সে কাঁদছে। আমি বললাম, নীলিমা কেঁদো না। বলার সঙ্গে সঙ্গে কান্না বন্ধ করে সে আমার দিকে তাকিয়ে হেসে ফেলল। এক জীবনে কত মানুষকে হাসতে দেখলাম, কিন্তু তোর মার মতো সুন্দর করে কাউকে হাসতে দেখলাম না। ইসলামউদ্দিনের চোখে পানি এসে গেছে। বক্র এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। একসময় সে বলল, বাবা কাঁদবা না, হাসো, হাসো। ইসলামউদ্দিন চোখ মুছলেন, হাসলেন।